আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজা ছাড়তে হবে ফিলিস্তিনি যোদ্ধাদের, হুঁশিয়ারি মার্কিন দূতের। জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার। আরো জানিয়ে দিব চীন মুসলিম দেশগুলোর অবস্থানকে সমর্থন করে, গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এবং আরো জানিয়ে দিব গাজাবাসীর জোরপূর্বক স্থানান্তরের জাতিগত নিধনযোগ্য বলল ইরান, গাজা পুনর্গঠনের আহ্বান মালয়েশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব তৃণমূলের মুসলিম বিধায়কদের চাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলবো বলছে শুভেন্দু অধিকারী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজা ছাড়তে হবে ফিলিস্তিনি যোদ্ধাদের, বলছে মার্কিন দূত। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজা ছেড়ে যেতে হবে, এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। সোমবার 10 মার্চ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত হামাসের সামরিক শাখা অস্তিত্ব বজায় রাখবে এবং ইসরায়েলের জন্য হুমকি হিসেবে থাকবে ততদিন শক্তি অর্জন সম্ভব নয়। তিনি আরো বলেন, গাজা ছেড়ে যাওয়া ছাড়া তাদের জন্য যৌক্তিক ও যুক্তিসঙ্গত কোনো বিকল্প নেই। যদি তারা গাজা ছাড়ে তাহলে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব এবং ভবিষ্যৎ সম্ভাবনা তৈরি হবে। বর্তমানে কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থকারী হিসেবে কাজ করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। তবে আলোচনা বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এর আগে মিশরের কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে হামাস তাদের অবস্থান স্পষ্ট করছে। তারা দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যেখানে দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়ে আলোচনা হবে। তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আলোচনা জটিল হয়ে উঠছে। 31 মার্চের মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে বাজেট পাশ করতে হবে। তিনি যদি যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে সম্মতি দেন তাহলে কঠোর ডানপন্থী মিত্ররা বাজেট পাশ আটকে দিতে পারে, যা সরকারের পতনের কারণ হতে পারে। এ কারণে নেতানিয়াহু আপাতত চলমান যুদ্ধবিরতির মেয়াদ রমজান মাস পর্যন্ত বাড়ানোর পক্ষে রয়েছেন। এদিকে কাতারের দোহায় আলোচনার মধ্যেই মঙ্গলবার 11 মার্চ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 5 জনের মধ্যে গাজায় নেটজারিম করিডোর এলাকায় এবং একজন দক্ষিণাঞ্চল রাফার নিহত হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 48,500 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকায় ত্রাণ ও পণ্যের প্রবেশ অবরোধের কারণে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইসরায়েলি ত্রাণ ও জ্বালানির প্রবেশ বন্ধ করে দেওয়ার অধিকাংশ এলাকা অন্ধকারে নিমজ্জিত। অনেক বেকারি বন্ধ হয়ে গেছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট মারাত্মক আকার ধারণ করছে। বিশ্লেষকদের মতে হামাস ও ইসরায়েলের অবস্থান একে অপরের বিপরীত হয়। যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী সমাধান এখনো অনিশ্চিত, তবে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী দেশগুলোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার। এবার যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছে কানাডা। যুক্তরাষ্ট্রের রপ্তানি করা বিদ্যুতের উপর 25% শুল্ক আরোপের কথা উল্লেখ করে অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড বলছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের পদক্ষেপ বাড়ায় তাহলে দেশটিতে সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবেন। সূত্র CNN। সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের উপর 25% শুল্ক বৃদ্ধি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ফোর্ড। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের মিনেসোটা, নিউ ইয়র্ক ও মিশিগান অঙ্গরাজ্যে প্রায় 15 লক্ষ আমেরিকান গ্রাহক প্রভাবিত হবেন। ফোর্ড বলছেন, বিশ্বাস করুন, আমি এটা করতে চাই না। আমি মার্কিন জনগণের জন্য খারাপ বোধ করছি, কারণ এজন্যই বাণিজ্য যুদ্ধের জন্য তারা দায়ী নয়, এর জন্যই একজনই দায়ী, তিনি হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডায় এই শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকান গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল প্রায় $100 পর্যন্ত বেড়ে যেতে পারে। এই পদক্ষেপের ফলে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে। কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সীমাবদ্ধ করা হলে উভয় দেশের গ্রিড স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সতর্ক করছে নর্থ আমেরিকার ইলেকট্রনিক রিলায়েবিলিটি কর্পোরেশন। এছাড়া শুল্ক আরোপের ফলে ভোক্তাদের জন্য উল্লেখযোগ্য বিঘ্ন এবং মূল্যবৃদ্ধি হতে পারে। এদিকে কানাডা অন্টারিও সরকারের আশা করছে এই শুল্ক বৃদ্ধি প্রতিদিন তাদের 3 থেকে 4 লক্ষ কানাডিয়ান ডলারের বাড়তি রাজস্ব আনবে। এই অর্থ রাজ্যটির অর্থনীতিকে সহায়তা করবে। সম্প্রতি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করছিল ট্রাম্প, তবে ট্রাম্প সাময়িকভাবে তা স্থগিত করল। কানাডা তাদের প্রতিশোধমূলক শুল্ক
বজায় রাখবে বলে জানিয়েছে অ্যান্টনির। শুল্ক বৃদ্ধি ওই প্রতিক্রিয়ারই অংশ। এই বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। বিষয়টি দ্রুত সমাধানের প্রয়োজন বলে জানিয়েছে তারা। চীন মুসলিম দেশগুলোর অবস্থানকে সমর্থন করে গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, বেইজিং ফিলিস্তিনি ইস্যুতে আরব ও অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ ও তাদের নীতি অবস্থানকে সমর্থন করে। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও লিং বলেন, যুদ্ধের পর গাজা সরকারকে অবশ্যই ফিলিস্তিনি শাসন করবে, এই নীতি মেনে চলতে হবে। গ্লোবাল টাইমস সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, মাও লিং আরো বলছেন, যুদ্ধের পর গাজার পরিস্থিতি ফিলিস্তিনি জনগণকে তাদের নিজস্ব ভূমিতে তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণের সুযোগ করে দেয়। গাজার ব্যাপারে মুসলিম দেশগুলোর নীতির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে মাও বলেন, চীন এই প্রচেষ্টা সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। এই প্রসঙ্গে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র লিন জিয়ান পুনর্গঠনের অজুহাতে গাজার জনগণকে অন্য দেশের স্থানান্তরিত করার ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে বলছে যে বেইজিং গাজা উপত্যকা থেকে যে কোনো জোরপূর্বক লোক স্থানান্তরের বিরোধিতা করেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং শুক্রবার চীনের জাতীয় গণকংগ্রেস বার্ষিক অধিবেশনে এক সংবাদ সম্মেলনে বলছে, গাজা ফিলিস্তিনি জনগণের এবং ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। গাজার পরিস্থিতি জোরপূর্বক পরিবর্তনের জন্য যে কোনো অভিযান নতুন করে অস্থিরতা ডেকে আনবে। ওয়াং বলেন, ফিলিস্তিনির সমস্যা সবসময় পশ্চিম এশিয়ার মূল সমস্যা। তিনি বলেন, ন্যায়বিচার, শান্তি ও উন্নয়ন অর্জনে চীন পশ্চিম এশিয়ার জনগণের পাশে রয়েছে। সূত্র পার্স টুডে। গাজাবাসীর জোরপূর্বক বাস্তুচ্যুতিকে জাতিগত নিধনযোগ্য বলল ইরান। গাজা পুনর্গঠনের আহ্বান মালয়েশিয়ার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আবারও গাজা ও পশ্চিম তীর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা করছে। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করে বলছে, গাজা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা জাতিগত নিধন ছাড়া আর কিছুই নাই। পার্স টুডে এসব তথ্য জানিয়েছে। ইসমাইল বাকাই গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের কথা উল্লেখ করে বলে, দুর্ভিক্ষ সৃষ্টি এবং পানি সরবরাহ বন্ধ করে গাজায় গণহত্যা অব্যাহত রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইহুদিবাদী ইসরায়েলের সাথে সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে সব সরকারের প্রতি আহ্বান জানান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাদি মাহমুদ বিন হাজি হাসান জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ও ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ঘোষণা করছেন, বৃহৎ রাষ্ট্রগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এবং গাজাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার নিন্দা করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে ইসলামী সহযোগিতা সংস্থা ও ওআইসি গাজা, লেবানন, সিরিয়ার মতো যুদ্ধ বিধ্বস্ত দেশ ও অঞ্চলগুলোর পুনর্গঠনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা উপস্থাপন করতে পারে। হাজি হাসান ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর এবং গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার পরিকল্পনাকে একটি অবাস্তব পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি জোর দিয়ে বলেন, মালয়েশিয়ার সবসময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন এবং ফিলিস্তিনি, লেবানন, সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য তেল আবিবকে দোষী হিসেবে সাব্যস্ত করছে এবং এই প্রচেষ্টার নিন্দা জানায়। একই সঙ্গে বহুপাক্ষিতা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ব্যবস্থাকে সম্মত জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র পার্স টুডে। তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলবে বলছে শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলছে, আগামী বিধানসভায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে বিজেপি। 2026 সালে অনুষ্ঠানের নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারুইপুর পশ্চিম থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দেওয়ার পর তিনি বলেন, ওদের তো হারাবই, আর বিজেপি ক্ষমতায় আসবে তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব। পশ্চিমবঙ্গ বিধানসভায় গতকালের পর আজ সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মন্তব্য প্রস্তাব এনেছিল বিরোধী দলীয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাবের উপর আলোচনার দাবি করেছিলেন, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য প্রস্তাবকে অপ্রাসঙ্গিক বলে তা খারিজ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপির বিধায়করা। অধিবেশনের কক্ষের ভেতরে পোস্টার ও ব্যানার নিয়ে বিক্ষুব্ধ দেখানো শুরু করেন তারা। পাশাপাশি কাগজও ছোড়া হয়। স্পিকার এসব করতে নিষেধ করে ওয়াক আউট করে বিধানসভার বাইরে এসে প্রতিবাদে সামিল হন তারা। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সমালোচনার মুখর হন শুভেন্দু অধিকারী। বিরোধী দলীয় নেতা